নমস্কার। শশী পাঁজাকে আমি ব্যক্তিগত স্তরে দীর্ঘদিন ধরে চিনি, মন্ত্রী হিসেবে নয়, প্রয়াত অজিত পাঁজার পুত্রবধূ হিসেবে। অজিত পাঁজার সঙ্গে আমাদের অনেকেরই ব্যক্তিগত খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দিল্লিতে থাকাকালীন তার বাড়িতে আমরা প্রায়ই যেতাম। অজিতদা অত্যন্ত রসিক মানুষ ছিলেন। তিনি দেখা করতেন, কথা বলতেন, অনেক জোক শোনাতেন, এমন সব জোক যা শুনলে আপনারা হাসতে হাসতে গড়াগড়ি দেবেন। কলকাতাতেও ওই গিরিশ পার্কের বাসভবনে বেশ কয়েকবার গেছি। একবার মনে আছে, অজিতদা আমাকে ডিনারে নেমন্তন্ন করেছিলেন, চীনা খাবার খাইয়েছিলেন, আর খাবার পরিবেশন করেছিলেন শশী পাঁজা। শশী নিজেও একজন ডাক্তার এবং এই যে তৃণমূল কংগ্রেসের পুরুষ বাহিনী বলুন আর মহিলা বাহিনী বলুন, এদের মধ্যে শশীর প্রতি আমার একটু দুর্বলতা আছে। একে তিনি অজিতদার পুত্রবধূ, অন্যদিকে একজন অতি ভদ্র, শিক্ষিত, পরিশীলিত বাঙালি বধূ হিসেবে যা বোঝায় তার সব কটা গুণ শশীর মধ্যে আছে। কিন্তু আজকে আশ্চর্য হয়ে লক্ষ্য করে দেখলাম, তৃণমূল কংগ্রেসে থাকতে 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 তিনি এখন কার্যত অনেকটাই বদলে গেছেন। নইলে আজকে গিরিশ পার্কে বিজেপি আর তৃণমূলের সংঘর্ষের পর তাঁকে যেরকম হিস্টেরিক মুডে দেখছিলাম, তাতে মনে হচ্ছে যে তিনিও বোধহয় তার নেত্রীকে কপি করা শুরু করে দিয়েছেন। ওরা মাস্তান নয়, ওরা গুন্ডা, ওরা খুনি। ওদের উদ্দেশ্য ছিল আমাকে খুন করা। এবং যেভাবে কয়েকজন আহত ছেলেপিলেকে পিছনে দাঁড় করিয়ে আজ শশী পাঁজা তৃণমূলের দলীয় কার্যালয়ে একটা প্রেস কনফারেন্স করলেন, সেটাও একটা, তাকেও আমি একটা কমিক রিলিফের বাইরে কিছু বলতে পারি না। তার একপাশে ছিলেন সায়নী ঘোষ, যিনি এমপি হওয়ার পর থেকে দলের ভিতরে তাকে নিয়ে নানা রকম গুঞ্জন শুরু হয়েছে। অন্যদিকে ছিলেন রাজ্যের একদা শিক্ষামন্ত্রী, এখনও আছেন কিনা আমি বলতে পারবো না। আর পিছনে কয়েকজন গোবেচারা চেহারার যুবক, যাদের দেখে সত্যিই খারাপ লাগছিল। একজনের চোখে ফেট্টি, একজনের হাতে ব্যান্ডেজ, প্রত্যেকেই আঘাত পেয়েছেন, এটা পরিষ্কার। কিন্তু এরকম একটা দৃশ্যকে আমি কমিক রিলিফ বলছি কেন? বলছি একটাই কারণে, সেটা হলো গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের জমানায় বিজেপির হাতে আহত হওয়া এতজন তৃণমূল সমর্থকের প্রদর্শনীর ছবি আপনারা এর আগে কখনো দেখেছেন কি? আমি অন্তত মনে করতে পারি না। এবং সেই কারণেই বিজেপি সমর্থকেরা বাস থেকে নেমে পরিকল্পিতভাবে শশী পাঁজার বাড়িতে আক্রমণ চালিয়েছে। এই গল্পটাকেও কিঞ্চিত আষাঢ়ে গল্প বলেই মনে হয়। পশ্চিমবঙ্গে দিদিমণির শাসনে, তাও আবার কলকাতা শহরে, তাও আবার গিরিশ পার্কের মতো এলাকায়, যেখানে তৃণমূলের সাংগঠনিক দাপট সাংঘাতিক,
সেখানে বিজেপি কর্মীরা বাস থেকে নেমে বিনা প্ররোচনায় পোস্টার ছিঁড়বেন এবং মারপিট করবেন, এটা যদি সত্যিই হতো তাহলে তো ধরে নিতে হবে সত্যিই দিদির দিন শেষ। বিজেপি তৃণমূলকে মারছে কলকাতা শহরে প্রকাশ্য দিবালোকে মোদির সভায় যেতে যেতে, এটা কল্পনা করা এখনো খুব কঠিন। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এর থেকে একটা পরিচিত দৃশ্য ফের দেখলাম, আর আরেকটা অপরিচিত দৃশ্য কিছুটা হলেও অনুধাবন করলাম। পরিচিত দৃশ্যটা হচ্ছে ওখানে উপস্থিত পুলিশের নিষ্ক্রিয়তা, এবং এই নিষ্ক্রিয়তাই বলে দেয় যে দোষী কারা। বিজেপি সমর্থকেরা বাস থেকে নেমে তৃণমূল কংগ্রেসীদের উপর হামলা চালালে প্রোঅ্যাক্টিভলি, এই কলকাতা পুলিশকেই আমরা সম্পূর্ণ অন্য চেহারায় দেখতাম। কলের পুতুলের মতো তারা দাঁড়িয়ে থাকতেন না, লাঠি উঁচিয়ে বিজেপি কর্মীদের সবক শিখিয়ে দিতেন। কিন্তু যে ঘটনাস্থলে দাঁড়িয়ে পুলিশ নিষ্ক্রিয় থাকে, সেটাই একটা অবধারিত জিনিসকে প্রমাণ করে। সেটা হলো তৃণমূল কংগ্রেসের লোকেরাই গণ্ডগোলের মূলে, এবং বাসে অকারণে ইট মারলে যারা আহত হয়েছেন বা উত্তেজিত হয়েছেন, তারা যদি বাস থেকে নেমে পাল্টা মারের চেষ্টা করেন, এবং তারা তো জানেন না কোনটা শশী পাজার বাড়ি কোনটা কি। আমি ছবিতে দেখলাম তারা রাস্তার এক পার থেকে যথেচ্ছ ঢিল ছুটছেন, এবং শশী পাজার বাড়িরকে লক্ষ্য করেও কয়েকটা ঢিল গেছে। এটা আমি সচক্ষে প্রত্যক্ষ করেছি। কিন্তু শশী যেটা বলছেন যে তাকে খুন করা ওদের উদ্দেশ্য ছিল, এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন তাহলে তবু বা মানা যেত। কিন্তু শশীর মতো একজন শান্ত, ধীর স্থির, শিক্ষিত, রুচিশীল মেয়ে কি জন্যে এই ধরনের ভূতগ্রস্ততার প্রদর্শনী দেখালেন, আমার মাথায় এটা ঢুকলো না। আর দ্বিতীয় যে অপরিচিত বিষয়টি চোখের সামনে এলো, সেটা হচ্ছে আজকে এত দলে দলে বিজেপি সমর্থক ব্রিগেডে যাচ্ছে দেখে তৃণমূল কংগ্রেস কি একটু ঘাবড়ে গেছে? অতীতে বিজেপির অনেক সমাবেশ হয়েছে, ব্রিগেডেই হয়েছে। আমি একটু আগেই একটা ভিডিওতে বললাম, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকে আজ পর্যন্ত এটা ছিল নরেন্দ্র মোদীর ৪র্থ সভা, এবং প্রধানমন্ত্রীর সভায় বাসে করে যে যেভাবে পারবেন আসার জন্য চেষ্টা করবেন বিজেপি সমর্থকরা। এর চেয়ে স্বাভাবিক ঘটনা আর কিছু হতে পারে না। হঠাৎ করে তাদের একটা দুটো বাসকে লক্ষ্য করে ঢিল ছোড়া কি আসলে একটা নিরাপত্তার অভাববোধের চিহ্ন বহন করছে না? এই ঘটনা হয়তো মফস্বলে ঘটেছে, আজকেও ঘটেছে বলে আমরা শুনেছি। বহু জায়গায় বিজেপি সমর্থকদের বাস বা অন্যান্য যানবাহন গায়ের জোরে আটকে দেওয়া হয়েছে।
কই সেখানে তো বিজেপি সমর্থকেরা বাস থেকে নেমে তৃণমূলের সঙ্গে মারপিট করেন, তাহলে কলকাতায় হঠাৎ করে করলো কেন? সুতরাং গল্পটা যেভাবে সাজিয়েছেন শশী, সেটা শেষ পর্যন্ত খুব একটা জমবে না। আর যেহেতু পুলিশের তরফ থেকে কোনো ডেফিনিটিভ এক্সপ্লানেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এবং সিসিটিভি ফুটেজ দেখে এর আসল রহস্যটাও উন্মোচিত হতে বাকি আছে, ফলে চাপান উতর চলছে। কে সত্য বলছে কে নয়, সেটা সঠিকভাবে নির্ণয় করা অবশ্যই একটু কঠিন। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো রাজনৈতিক বাস্তবতা। তৃণমূল শাসনে কলকাতা শহরে একটা মন্ত্রীর বাড়ির সামনে হঠাৎ করে বাস থেকে নেমে বিজেপি সমর্থকেরা গুন্ডামি শুরু করবে, এ দৃশ্য এই বাংলায়, দিদির বাংলায় অকল্পনীয়। তার অর্থ এই নয় যে তৃণমূলের পক্ষ থেকে ঢিল ছোড়া হয়েছে বলেই তাদেরকেও পাল্টা ঢিল ছুটতে হবে। কিন্তু এই ঢিল ছোড়াছুড়ি, তারপরে গুলি ছোড়াছুড়ি, তারপর আরও অন্য কিছু ছোড়াছুড়ি, বোমা ছোড়াছুড়ি, এটাই তো বাংলার রাজনীতির চিরন্তন ঐতিহ্য। আজকে কলকাতার বুকে তার এক প্রস্থ মহড়া দেখে মনে হলো বিজেপি বোধহয় একটু নতুন করে পেশিতে বল পেয়েছে, আর তৃণমূল নিজেদের কিঞ্চিত হীনবল বলে মনে করছে। ভালো থাকবেন, নমস্কার।